প্রিয় দর্শক, নিউট্রাল ডেটা নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাসুদুল হক। সহযোগিতা রয়েছে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। নিত্যপণ্যের বাজারে আগুন, মুরগি ডিমের সাথে সবজিও এখন দাম বাড়তির দিকে। এই কারণে দিন দিন কঠিন হয়ে পড়ছে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের খাবারের চাহিদা মেটানো। খাদ্য মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী হলেও সে তুলনায় বাড়ছে না আয়। আয়ের সঙ্গে ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাদেরকে। সাধারণ মানুষ চাইছেন যে দাম কমানোর জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট লেখক ও ব্যাংকার ফারুক মঈনুদ্দিন এবং রয়েছেন অর্থনীতিবিদ মনোয়ার মোস্তফা। আপনাদের দুজনকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। মনোয়ার মোস্তফা ভাই, আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই যে আমরা দেখেছি যে সবশেষ যে পরিসংখ্যান আমরা পেলাম যে খাদ্য মূল্যস্ফীতি 15% পৌঁছেছে। সব মিলে আসলে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের খাবারের চাহিদা মেটানোর ক্ষেত্রে কি অবস্থায় আছে এখন? ধন্যবাদ। ইনফ্লেশন বা মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেটাই বলি, এটা একটা বড় ইস্যু হিসাবে বেশ প্রায় 1-1.5 বছর ধরেই তো বাংলাদেশে এটা চলছে। এখন সরকার নিজের চেষ্টা করেছে বহুভাবে মূল্যস্ফীতিকে কন্ট্রোল করার জন্য। মূল্যস্ফীতি কন্ট্রোল করার প্রথাগত যে মেকানিজম সেগুলো সবটাই নেওয়া হয়েছে। সেটা হলো সুদের হার বাড়ানো, এটা একটা বড় জিনিস। আরও অনেক ধরনের, বিশেষ করে আমাদের এই মূল্যস্ফীতি অনেকটা যেহেতু ডলারের মূল্য বৃদ্ধির সাথে যুক্ত, তার মানে আমরা যে পরিমাণে আমদানি করি সেই আমদানি কস্ট বেড়ে যাওয়ার ফলে স্বাভাবিকভাবে দেশেও আমদানি পণ্যের দাম বেড়ে গেছে। এগুলো একটা বড় ভূমিকা রেখেছে। কিন্তু এটা সত্য যে আপনি একটু আগে যে কথাগুলো বলছিলেন যে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তারা আসলেই না বিশ্বাস উঠেছে। খাদ্যপণ্যের ক্ষেত্রে যখন এটার দাম এটার ইনফ্লেশন যখন 10-এর উপরে চলে যায়, 15-এর উপরে চলে যায়, এটা মূলত দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্তকে মারাত্মকভাবে প্রভাবিত করে তার জীবনযাত্রাকে, বিশেষ করে খাদ্যের জায়গাটা। এবং আমরা এগুলো দেখছি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি গত 1-1.5 বছর ধরে ধারাবাহিকভাবে বাড়ছে। এর ফল যেটা হয়েছে সেটা হলো আমাদের নিম্নবিত্ত, দরিদ্র, নিম্নবিত্ত, এমনকি মধ্যবিত্ত তাদের ভোগ ব্যয় কমিয়ে দিয়েছে। আমাদের কাছে হয়তো ওইটার পূর্ণ পরিসংখ্যান নেই, কিন্তু ভোগ ব্যয় যে কমাতে হয়েছে তাকে কোপ করার জন্য সিচুয়েশনের সাথে, এইটা সবাই জানে, সবাই বোঝে। কিন্তু প্রবলেমটা দাঁড়িয়েছে সরকার যে পদক্ষেপগুলো নিয়েছেন সেই পদক্ষেপগুলো কতটা সময়োপযোগী ছিল, এর আগেও নেওয়া যেত কিনা, এই প্রশ্নটা সামনে এসছে। 2 নম্বর আর একটা বিষয় যেটা আমি বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে বলবো, আমাদের ডলারের মূল্যবৃদ্ধি বা টাকার মূল্যমান কমে যাওয়া যেটা ঘটেছে গত 3 বছরে, প্রায় আমাদের প্রায় 38% আমাদের কি বলে যে টাকার মূল্যমান কমেছে। সহজে বললে 80 টাকার ডলার 120 টাকা সেটা হয়েছে, টাকার মূল্যমান কমেছে ওইটা 38%-এর মতো। সেইটার একটা ইম্প্যাক্ট তো আছেই। কিন্তু আমি যে প্রশ্নটা উত্থাপন করতে চাই সেটা হলো এই মূল্যস্ফীতির এইটার ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কতটুকু হয়েছে, আর আমাদের এখানে সিন্ডিকেটের ফলে, যে বিদ্যমান সিন্ডিকেট তার ফলে আর কতটুকু হয়েছে, এই তথ্য আমরা জানি না। স্বাভাবিকভাবেই যেহেতু ইনফ্লেশন একটা গ্লোবাল ফিনোমেনা, তার অভিঘাত আমাদের এখানে পড়বে, সেটা পড়েছে, খুবই স্বাভাবিক। কিন্তু আমাদের এখানে যে সিন্ডিকেটগুলো যে স্ট্রং একটা ভূমিকা নিয়ে থাকে, সেইটার ফলে দ্রব্যমূল্য আরও কতটা বেড়েছে এই পরিসংখ্যান কারো কাছে নেই। এবং আমরা এটা খেয়াল করবেন, আপনার যদি গতকালকে সম্ভবত মির্জা আজিজুল ইসলামের একটা সাক্ষাৎকার ছাপা হয়েছিল, আমি সেখানে একটা জিনিস দেখছিলাম। ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে 2007 সালে যখন এইরকমের একটা পরিস্থিতি হলো তখন আপনি কি করেছিলেন। উনি একটা দারুণ, এটা আমার জানা ছিল না, উনি বললেন যে হ্যাঁ, সিন্ডিকেটটাকে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ঠেকানোর জন্য আমরা যা যা দরকার সেটা সেন্ট্রাল ব্যাংকে করেছিলাম, কিন্তু একই সাথে আর একটা কাজ করেছিলাম, যারা ইম্পোর্ট করে সেই ইম্পোর্টারদের ডেকে নিয়ে একটা ধমক দিয়েছিলেন। বলেছিলেন যে যদি তোমরা এটা না করতে পারো, দ্রব্যমূল্য যদি নিয়ন্ত্রণ করতে না পারো, তার মানে সিন্ডিকেটকে অ্যাটাক করে বলছেন, তাহলে তোমাদের ভবিষ্যতের ঋণ হয়তো আমরা বন্ধ করে দিব। 1, 2 নম্বর হচ্ছে যা এক্সিস্টিং লোন আছে সেটা হয়তো রিকল করার চেষ্টা করব। বলেছে যে এর ফলে হয়তো কিছুটা কমেছিল ওনার বক্তব্য। তার মানে হলো বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের ইনফ্লেশনের ব্যাপারটা শুধুমাত্র আমাদের এই মানে প্রথাগত জায়গা থেকে ভাবলে চলবে না।
অপ্রথাগত জায়গা, যেটার সাথে রাজনীতি জড়িত, ক্ষমতা সম্পর্ক জড়িত, সেই জায়গাটা, তার মানে সিন্ডিকেট, এই প্রশ্নটাকেও আমাদেরকে ইকুয়ালি বিবেচনায় করতে হবে। এবং আমার মনে হয় আমাদের ইনফ্লেশনের পিছনে দুটো ফেনোমেনাই, গ্লোবাল ফেনোমেনা প্লাস আমাদের ভেতরকার সিন্ডিকেট ইকুয়ালি রেসপন্সিবল। এটা আমার নিজের ধারণা। মানে কোনটার প্রভাব বেশি পড়েছে? ভেরি ডিফিকাল্ট টু অ্যাসেস। আপনি সরকার কি করেছে সেইগুলো হয়তো আমরা কাগজপত্রে নথিপত্রে পাচ্ছি যে মেজারগুলো ওনারা নিয়েছেন, এর ফলে ইনফ্লেশন কমাচ্ছেও দেখতেছি, হয়তো বেড়েছে, কিন্তু হয়তো ওই মাত্রায় বাড়েনি যে মাত্রা এক্সপেক্ট করেছিল। কিন্তু এর ভেতরে কতটুকু আমাদের এই সিন্ডিকেট দায়ী, সেইটা খুব একটা ইম্পর্ট্যান্ট ইস্যু। এইটার অ্যাসেস করার ক্যাপাসিটি আমাদের নেই, এটা অনুমান করা যায়। আমরা তো দেখি যে ভোক্তা অধিদপ্তর বিভিন্ন জায়গায় অভিযান চালায়, অনেক কিছু জব্দ করেছে, তারপরেও আসলে কেন এটা নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না? ভয় পাচ্ছে না কেন সরকার? তার মানে বুঝতেই পারছেন, সরকার একদিকে পলিসিগত তারা মেজার নিচ্ছে, কিন্তু একই সাথে তাদের ভোক্তা অধিকারের জায়গা থেকে, মানে ওইটাকে বলে লাঠি হাতে নামা, সেই লাঠি হাতে তাকে নামতে হচ্ছে। তারপরও এটা কাজ করছে না। এটা দিয়ে বোঝা যায় যে শুধুমাত্র পলিসি ইজ নট এনাফ, লাঠি হাতে দাঁড়ানোটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেটার ফলেও যখন কমছে না, তখন বুঝতে হবে, অনুমান করা যায় যে হ্যাঁ, এই সিন্ডিকেটের ভূমিকাটা বোধহয় অনেক বেশি শক্তিশালী। লাঠিটা শক্ত না দুর্বল, সেটাও তো একটা প্রশ্ন, নিঃসন্দেহে সেটা একটা প্রশ্ন। আমি সেই জন্যই মির্জা আজিজুল ইসলামের ওই অভিজ্ঞতাটা শেয়ার করলাম, উনি যখন হুমকি দিয়েছিলেন। আমরা এখন তো আর এই রকমের হুমকি দেই না। আমাদের সরকারকে চাইলে দিতে, মানে বলতে পারে না বড় বড় প্রতিষ্ঠানগুলোকে? নিশ্চয়ই সরকার যে বলে না তা না, বলে নিশ্চয়ই, কিন্তু এইটা হচ্ছে ওপরের দিকের কথাবার্তা। ভেতরে কি ঘটছে সেটা আমরা হয়তো জানি না। যেমন একটা উদাহরণ দিই, বাংলাদেশের চিনির মার্কেট কন্ট্রোল করে মোটা দাগে 3টা প্রতিষ্ঠান, এটা আমরা জানি। এবং বিভিন্ন সময় পত্রপত্রিকা আপনারা দেখেছেন, সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ এবং আরেকটা সম্ভবত এসালম গ্রুপ। চিনির মার্কেটের ঘটনা বলি আমরা গত এক বছর ধরে দেখছি, তাই তো? এই যে গোটা চিনির, আমাদের যা চিনির কনজাম্পশন, তার প্রায় 95% আমাদের ইম্পোর্ট করতে হয়, আমাদের নিজেদের উৎপাদন খুবই কম। সো চিনির মার্কেটটা কিভাবে একটা সিন্ডিকেটের হাতে চলে যায়, এইটা আমরা জানি। এবং চিনি নিয়ে যে অবস্থাটা দাঁড়িয়েছে, এটা আপনারা দেখেছেন। এখন প্রশ্ন হলো, এই 3-4টা ইম্পোর্টার, তার উপরে সরকারের নিয়ন্ত্রণ কতটুকু, বা তাকে সে কতটুকু ধমক দিতে পারে, এই প্রশ্ন আপনি তুলেছেন। আমার মনে হয় খুব বেশি সরকারের করার আছে বলে মনে হয় না, অবস্থা দৃষ্টে মনে হয়। যে আমরা ফারুক ভাই আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে যেটা বললেন যে ভাই, যে সরকার তো পলিসিগত অনেক পদক্ষেপ নিয়েছে, সেটাতে আসলে খুব বেশি কার্যকর হয়নি। আমরা দেখি যে আসলে মূল্যস্ফীতি বেড়েই চলেছে। এখন এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের বা সরকারের অন্যান্য সংস্থার কি করণীয় রয়েছে? ধন্যবাদ আপনাকে। সেটি হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে ইনফ্লেশন কন্ট্রোলের জন্য, কারণ ইনফ্লেশনের যে কুফল আমরা যেটা জানি, সেটা আয় বৈষম্য বাড়ে, মানুষের কষ্ট বাড়ে, বিনিয়োগ কমে যায়, ডিমোটিভেটেড হয়। এগুলোর জন্যই সবসময় চেষ্টা করে ইনফ্লেশনটাকে একটা কন্ট্রোলে রাখার জন্য। ইনফ্লেশন কিন্তু জিরো ইনফ্লেশন, কিন্তু আমরা ইকোনমিক্সে বলে যে এটা জিরো ইনফ্লেশন না, 1-2% ইনফ্লেশন ইজ অ্যাকসেপ্টেবল। এই ইনফ্লেশন থাকতেও হবে। এটা আচ্ছা, ওটা বাদ দিলাম সেই তত্ত্বের কথা। এখন কথা হচ্ছে যে আপনি যদি অর্থোডক্স মেথড অফ কমব্যাটিং ইনফ্লেশন আমরা বলি, যদি সেটি হচ্ছে তাত্ত্বিকভাবে যেটা সবসময় বলা হয় যে বাজারে অর্থপ্রবাহ কমিয়ে দেওয়া। বাজারে অর্থপ্রবাহ কমিয়ে দেওয়ার জন্য যে মুদ্রানীতির দরকার, সেই মুদ্রানীতি গ্রহণ করাই হচ্ছে ক্লাসিক্যাল ওয়ে অফ ফাইটিং ইনফ্লেশন। এখন আমাদের এখানে যেটা দেখা গেছে, যখন আমাদের আসলে সত্যিকার সারা পৃথিবীতে যখন একটা ইনফ্লেশনের টেন্ডেন্সি দেখা যাচ্ছিল, তখন কিন্তু আমাদের মধ্যে একটা ইনার্শিয়া ছিল যে ইন্টারেস্ট রেটটা বাড়ানো হচ্ছে না। এবং সেটি সম্ভবত এই যে ব্যবসায়িক গ্রুপ, যাদের কথা একটু আগে মোস্তফা ভাই বলছিলেন, যে তারা তো এত শক্তিশালী ছিল যে তাদের দিকে চেয়ে হয়তো রেট অফ ইন্টারেস্টটা বাড়ানো হচ্ছিল না। এবং এটি নিয়ে সবসময় বিভিন্ন দেশে দেখা গেছে, আমেরিকাও তো দেখা গেছে, রাজনৈতিক সরকারের সাথে ফেড রিজার্ভের একটা ক্ল্যাশ সবসময় থাকে রেট অফ ইন্টারেস্ট নিয়ে। রাজনৈতিক নেতৃত্ব চায় না যে রেট অফ ইন্টারেস্ট বাড়ুক, ফেড রিজার্ভ তাদের মতো বাড়ায়। এটা নিয়ে যথেষ্ট অনেক ঝামেলা হয়েছে। কিন্তু 2022 সালের পরে আমেরিকাতে
কিন্তু ওদের ইনফ্লেশন 9% ছাড়িয়ে গিয়েছিল। তারপর থেকে তারা 1.5 বছরের মাথায় 13 থেকে 14 বার তারা রেট অফ ইন্টারেস্ট বাড়িয়েছে, মানে তাদের যে নীতি সুদ হার এটাকে তারা বারবার বাড়িয়েছে টু ফাইট উইথ দ্য ইনফ্লেশন। এটা আমেরিকাতে সাকসেসফুল হয়েছে, ইন্ডিয়াতে সাকসেসফুল হয়েছে। তারা ব্যাংকের যে নীতি সুদ হার কিংবা আমরা যেটা ব্যাংক রেট বলি সেটা বাড়িয়ে দিয়ে তারা ইনফ্লেশন কমিয়ে নিয়েছে। 7-এর উপর ছিল, সেটা 5-এর ঘরে চলে এসছে। আমেরিকাতে তো সেই 2-3-এ চলে এসছে 9% থেকে। ইউরোপিয়ান ইউনিয়ন তাই করেছে, তারাও প্রত্যেকে কিন্তু ইনফ্লেশনটা কন্ট্রোল করার জন্য তারা যেটা করেছে সেটি হচ্ছে তারা সুদের হার বাড়িয়েছে। সুদের হার বাড়ানো মানে হচ্ছে বরোয়িং কস্টলি হয়ে যাবে, তার বাজারে মানি সাপ্লাই কমবে। আবার উল্টোটাও আমরা দেখতে পারি প্রমাণ হিসাবে। না করলে কী হয়, তুরস্ক কী করেছে, প্রেসিডেন্ট এরদোয়ান তাকে কেউ বলেছে যে আসলে সুদের হার যদি কম রাখা হয় তাহলে উৎপাদন বাড়বে, বিনিয়োগ বাড়বে, এতে করে সাপ্লাই সাইডটা হবে, এবং সাপ্লাই সাইড যদি আমাদের ঠিক থাকে তাহলে ইনফ্লেশন হবে না। এবং ঠিক উল্টা কাজটি ঘটেছে। 20% যখন তুরস্কের ইনফ্লেশন রেট ছিল, ওরা সুদের হার কমিয়ে দেয়, অর্থাৎ সেটা ইনফ্লেশন রেট হচ্ছে 80%। মানে এটা একটা সাংঘাতিক একটা ডিজাস্টার সিচুয়েশনে তুরস্ক পড়ে গিয়েছিল এই ভুল সিদ্ধান্তের কারণে। পরে অবশ্য তারা এটা করেছে, তারা সুদের হার বাড়িয়ে 40% সুদের হার বাড়িয়ে দেওয়াতে 80% ইনফ্লেশন থেকে কমে 65% নেমে এসেছে, অর্থাৎ 60-র ঘরে নেমে এসছে। এতে যেটি প্রমাণিত হয় যে সেটি হচ্ছে যে এই সুদের হার বাড়িয়ে ইনফ্লেশন কন্ট্রোল করা যায়। কিন্তু এখানে একটা কিন্তু আছে। কিন্তুর বিষয়টি হচ্ছে সুদের হার বাড়িয়ে ইনফ্লেশন কোন ক্ষেত্রে কন্ট্রোল করা যায়, সেটি হচ্ছে যে ইনফ্লেশন ডিমান্ডের কারণে ইনফ্লেশন হয়, চাহিদার কারণে, যে চাহিদা যেহেতু ইনফ্লেশন আমরা যেটাকে বলি ডিমান্ড পুল ইনফ্লেশন, সেটা কমানো যায় সুদের হার বাড়িয়ে দিয়ে। কিন্তু যে ইনফ্লেশন আপনার কস্ট বেড়ে যাওয়ার কারণে, যেটা কস্ট পুশ ইনফ্লেশন আমরা বলি, সেই কস্ট পুশ ইনফ্লেশন কিন্তু আপনি এই মুদ্রানীতিতে সুদের হার বাড়িয়ে দিয়ে এটা আপনি কন্ট্রোল করতে পারবেন না। ওইসব দেশে ইউর কান্ট্রিগুলো বলি কিংবা আমেরিকার যে দেশগুলো বলি, সেখানে এই কস্ট পুশ ইনফ্লেশনটা ছিল না। আমাদের দেশে কেন আমরা সবচেয়ে বেশি সাফারার, কেন আমাদের অনেক পরে যদি আমরা সুদের হার ছেড়ে দিয়েছি, অনেক দিন পরে, মানে দেরি করে, তার কাঙ্ক্ষিত সুফল কিন্তু আমরা পাচ্ছি না, অত পাবো না। কেন? প্রথম কথা হচ্ছে আমাদের ইনফ্লেশনটা মূলত হচ্ছে কস্ট পুশের প্রধান নিয়ামকটা কি, প্রধান কারণটা কি? সবচেয়ে বড় যেটা কারণটা হচ্ছে আমাদের জ্বালানির মূল্য বৃদ্ধি বিশ্ববাজারে। আমরা আমদানি নির্ভরতা, বিশেষ করে জ্বালানি, তেল ইত্যাদির কারণে আমরা আমদানি নির্ভরতার কারণে আমাদের এই সুদের হার বাড়িয়ে দিয়ে কিন্তু আপনার খুব বেশি একটা এতে লাভবান আমরা হচ্ছে না। দ্বিতীয়ত, সুদের হার বাড়ানোর ফলে আরেকটি এফেক্ট ঘটে, সেটা ইনফ্লেশনকে আরেকটি ইগনাইট করে। সেটি হচ্ছে সুদের হার বাড়ালে আপনার কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে যায়। কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে তাদের তো আবার দাম বাড়িয়ে দেয়, দাম বাড়িয়ে এই সুদের হারকে করার জন্য, অ্যাবজর্ব করার জন্য, তাহলে কিন্তু আরেক দফা দাম বাড়ে। তো সুতরাং মূল কথা হচ্ছে যে যেটা ইউরোপে আর আমেরিকায় হয়েছে, সেটা আমাদের দেশে যে সুদের হার বাড়িয়ে যে ইনফ্লেশন কন্ট্রোল করা যাবে, সেটা আমরা ঠিক মনে করি না। এখানে আরও অনেক কিছু সমন্বিত পদক্ষেপ নিতে হবে। মির্জা জাহিদুল ইসলাম সাহেবের কথা আমরা এখানে এসেছি, কিন্তু সেটি হচ্ছে যে তখনকার সরকারের আমলে, সরকার নেচার যেটা ছিল, সেটা গণতান্ত্রিক সরকার ছিল না, তখন যেটা সম্ভব ছিল সেটা এখন এটা সম্ভব না। এটা বিভিন্ন কারণে সম্ভব না। প্রথমত, সেই সরকারের চরিত্র এই সরকারের মধ্যে পার্থক্য আছে, এক। দুই হচ্ছে, এটা আনফর্চুনেটলি একটা জিনিস হচ্ছে, আমাদের নীতি নির্ধারকরা অধিকাংশ সময় সবাই ব্যবসায়ী। সুতরাং এই নীতি নির্ধারণ পদ্ধতিতে ব্যবসায়িক মনোবৃত্তি থাকবে না, এটা এখন আমাদের দেশে কল্পনা কিংবা আশা করা যাচ্ছে না। তো সুতরাং সেই ক্ষেত্রে কী হবে, এমন কোনো নীতিকে নেওয়া সম্ভব হবে যেটি ব্যবসায়ীদের বিরুদ্ধে যায়। সুতরাং এই ব্যাপারটিও আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন তাহলে কি পন্থা দাঁড়ায়, তাহলে কি এইভাবে চলতে থাকবে নাকি? অবশ্যই না। এটার জন্য কিছু কিছু বিষয় সরকারকে আমাদের করতে হবে, যে ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য, যে যাতে মানুষের ক্রয় ক্ষমতাটা না কমে এবং মানুষের যাতে কিছু জিনিস সুলভে পায়, তার জন্য ব্যবস্থা করার জন্য কিছু ফিসক্যাল মেজারও নিতে হবে। মনে করেন এই ট্যারিফ কমিয়ে দেওয়া কিংবা আমদানি শুল্ক কমিয়ে দেওয়া, এগুলো কমানো হয় আবার বাড়ানো হয়, এবং সেটাও কারণ আছে, সেটিও আমাদের আলোচনায় আরও আসবে। আপনার যে দেশের রাজস্ব ঘাটতি আছে, তারা তো চেষ্টা করবে রাজস্ব বাড়ানোর জন্য। সেই রাজস্ব বাড়ানোর যে প্রক্রিয়াটা, সেটাতেও কিছু ভুল আছে, সেটা আমরা সামনে আলাপ করবো। আপনার তো সময় আছে এখনো। একজন দর্শক আছে, আমরা ফোনটা নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন।
আমি রাজবাড়ী থেকে আব্দুল ওহাব মন্ডল বলছিলাম। জি, আমি দুইজন বিজ্ঞ আলোচকের কাছে আমার প্রশ্ন যে আমাদের বাংলাদেশের যে অর্থনৈতিক খাত, বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিবৃতি এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নীতি করা, এটা মুদ্রাস্ফীতির জন্য ক্ষতিকর। ডলারের দাম বৃদ্ধি, তাতে তো দ্রব্যমূল্যের দাম এমনিতেই বৃদ্ধি পাবে। মুদ্রা কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কত, এটা সাধারণ জনগণের মাঝেও একটা সন্দিহান হচ্ছে, এর সঠিক তথ্য আমরা জানতে পারছি না। তা আসলে ঘটনা হলো যে যেটা সিন্ডিকেটের কথা বলা হচ্ছে, একটা আলুর কোল্ড স্টোরে যদি ডিম পাওয়া যায়, সেখানে যদি তাকে 20,000 টাকা জরিমানা করা হয়, এই ধরনের আইন দিয়ে কি আসলে সিন্ডিকেট ভাঙা সম্ভব? আর যে আমাদের যে ভোক্তা অধিকারের যে জনবল আছে, এই জনবল দিয়ে কি এইগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব? এখানে জনবল এবং আর্থিক খাত এগুলোর একটা সমন্বয় করা উচিত কিনা সরকারের এই মুহূর্তে? জি, ধন্যবাদ। আমরা বিরতির পরে আপনার প্রশ্নটির উত্তর আমরা জানতে চাইব। প্রিয় দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম লিটল ডাটা নিউজ আর এক্স অনুষ্ঠানে। ভাই, আপনার কাছে যেতে চাই যে বিরতির আগে একজন দর্শক যে প্রশ্ন করেছিলেন যে আসলে সারসংক্ষেপ করলে দাঁড়ায় যে সিন্ডিকেট ভাঙা সম্ভব কিনা। সবাই, দর্শক শ্রোতার থেকে সবাই শুরু করে বাংলাদেশে এটা একটা ধারণা যে সিন্ডিকেটটা হলো সবচেয়ে ডমিনেন্ট ফেনোমেনা যে কোনো জিনিসের ক্ষেত্রে। কারণ আমরা যে কথাগুলো বলছি, এই দ্রব্যমূল্য মানে অর্থনীতির যে বিষয় নিয়ে আলাপ করছি, এটা তো মানুষের প্রত্যেক দিনের দৈনন্দিন জীবনের ঘটনা, তো যে কারণে মানুষ নানানভাবে রিপার্ক করে। সে চোখের সামনে যখন দেখে যে এইভাবে সিন্ডিকেট ঘটতেছে, সেটা পেঁয়াজের বাজারেই হোক, আলুর বাজারেই হোক, এগুলো দেখা, ডিম মুরগি প্রত্যেকটা জিনিস, স্বাভাবিকভাবেই তার ভেতর থেকে প্রশ্নটা আসে, দিস ইজ দ্য সিন্ডিকেট। এইটা হচ্ছে মূল জায়গাটা। তার মাথায় আসে সিন্ডিকেট, এবং সিন্ডিকেটের সাথে বিদ্যমান রাজনীতির সম্পর্কটাও সে যথেষ্ট বোঝে, উপলব্ধি করে। সেইখান থেকে সে প্রশ্নটা তুলতে চায়, কারণ সাধারণ মানুষের প্রশ্নটা তো অনেক বেশি রাজনীতিবিদদের কাছে, পলিসি মেকারদের কাছে, অর্থনীতিবিদদের কাছে না, বা অন্য কোনো টেকনিক্যাল এক্সপার্টদের কাছে না। সুতরাং সে প্রশ্নটা টেবিলে রাখতে চায়, রাজনীতি তোমার সাথে যেহেতু সিন্ডিকেটের একটা সম্পর্ক থাকে, তাহলে তুমি এটা ভাঙবা কীভাবে? এই প্রশ্নটাই সে বারবার বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ রাখে। এখন এইটার কোনো ধরা বাঁধা নিয়ম নেই। যদিও একটা অগণতান্ত্রিক সরকার হতো, যেটা কোনো জায়গায় কোনো দায়বদ্ধতা নেই, জবাবদিহিতা নেই, যে আলোচনাটা আমরা ফারুক ভাই তুললেন যে 2007-08 পরিস্থিতি হচ্ছে সেরকমের, যখন কোনো ওই রকমের নির্বাচিত সরকার না, তারা লাঠি হাতে অনেক কিছু করতে পারে, কিন্তু এই সরকার সেটা করতে পারবে না। তাকে যথেষ্ট রকমের চিন্তাভাবনা করে অগ্রসর হতে হবে। এখন এইটা একটা প্রশ্ন এসে দাঁড়িয়েছে, তাহলে এই দুই ধরনের সরকারের থেকে কোনটা গ্রহণযোগ্য সরকার? এই প্রশ্ন সাধারণ মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। তবে সত্যিকার অর্থে হচ্ছে যে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থার ভিতর দিয়েই অগ্রসর হতে চাই, এবং যে ব্যবস্থা অন্তত এই অ্যানোমালিসগুলোকে অ্যাড্রেস করতে পারে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সরকার চাইলে পারে। সরকার যদি সিদ্ধান্ত নেয় যে আমি এটা করব, কারণ এই বর্তমান সরকার অন্য এর আগের 2-3টা টার্ম সে পেরিয়ে এসছে, এবং অনেক শক্তির উপরে দাঁড়ানো, সে অনেক শক্তির উপরে। এখন উনি এই সরকার চাইলে একটা ভূমিকা রাখতেই পারে। সে আগের বাণিজ্যমন্ত্রী তো বলেছিলেন যে মানে সিন্ডিকেটকে ভাঙা সম্ভব না। দেখুন, আমাদের দেশের যে বর্তমান যে ব্যবস্থাটা, সেই ব্যবস্থায় শুধুমাত্র আপনি একজন মন্ত্রী কিংবা একজন বড় কর্মকর্তা কিংবা একজন রাজনীতিবিদ শক্তিশালী, তার কথার উপর নির্ভর করে না। আমাদের এখানে ব্যক্তি হিসাবে প্রাইম মিনিস্টারের ভূমিকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অন্য যে কোনো একটা সিস্টেমের চেয়ে আমাদের এই প্রাইম মিনিস্টার। সুতরাং ইটস আপ টু দ্য প্রাইম মিনিস্টার। উনাকে সিদ্ধান্ত নিতে হবে যে উনি এই ফেনোমেনাটাকে কতদিন জিইয়ে রাখবেন, সেই প্রশ্নটা খুব জরুরি। কিন্তু আমি একটু অন্য জায়গায় আপনার দৃষ্টি নিবদ্ধ করতে চাই। ফারুক ভাই যে আলোচনা তুলেছিলেন, আমাদের ইনফ্লেশনের বড় অংশটা যদি তাত্ত্বিকভাবে দেখতে হয়, তাহলে এটা কস্ট পুশ। তার মানে আমাদের উৎপাদন খরচ বেড়েছে কিংবা আমদানি খরচ বেড়েছে। উৎপাদন খরচ বেড়েছে মূলত আমাদের এই যে ব্যাংকের সুদের হারটা বাড়িয়ে দেওয়ার ফলে এটা বাড়ে। আরেকটা হলো
আমাদের আমদানি খরচ বেড়েছে যেহেতু ডলারের ক্রাইসিসের কারণে, এবং এই ঘটনা 2022 থেকে আমাদের চলছে, এটা খেয়াল রাখতে হবে। সরকার এইটা জানে বলেই দেখবেন যে সে গত বছর থেকে শুরু করেছে আমি আমদানির উপর নিয়ন্ত্রণ আরোপ করব। প্রথমে বড় কি বলে ভোগ্যপণ্য যেগুলো সেগুলোর উপর আমদানি নিয়ন্ত্রণ করলো, এবং আপনি যদি ডেটাটা দেখেন আমাদের আমদানি 2022 সালে যেখানে 90 বিলিয়নের ছিল 23-এ সেটা নামে আসলো 75-এ, তার মানে কিছুটা কমলো। এবং এই 24-এ এসে আমি গত মাস পর্যন্ত দেখলাম এটা 49 বিলিয়নে এসছে, হয়তো আরও বাড়বে কি, আরও 6 মাস 3 মাস বাকি আছে, এই 9 মাসে 49 বিলিয়ন হয়েছে। সো আরও 3 মাসে কতটুকু যাবে সেটা অনুমান করা যায়, 75 থেকে আরও নেমে আসবে। তার মানে আমাদের আমদানি কিন্তু কমছে, তার মানে আমদানির উপর এক ধরনের নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। সরকার, গভর্নমেন্ট ওয়াজ রাইট, মানে আমদানি নির্ভরতা কমছে, আমদানি কমিয়ে আনার চেষ্টা করছে, যেটা করা হয় কস্ট পুশ ইনফ্লেশন ঠেকানোর জন্য, এটা একটা বড় জায়গা দাঁড়ায়। কিন্তু প্রবলেমটা হয়েছে আমরা যখন এইটা সরকার রিয়েলাইজ করেছিল তখনও আমাদের সুদের হার আমরা 9-6-এর ভিতরে ছিলাম, আমরা যদি স্মরণ করতে পারি 9-6 হবে আমার কি বলে 6-9 যেটাকে বলা হয়, আর 9 হচ্ছে আমার আমি লেন্ডিং। 6-9 কিন্তু আমি যেটা কথা বলছিলাম, 6-9 কিন্তু সেন্ট্রাল ব্যাংক আসলে ব্যাংকগুলোর উপর চাপায় নাই। আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, 1 বছর ঝুলেছিল এটা, কিন্তু ব্যবসায়ী মহল বাধ্য করেছে যে এটা আনতে, সুতরাং এটা বাধ্য হয়ে করা হয়েছে। কিন্তু আসলে আমাদের নীতি নির্ধারক যে কেন্দ্রীয় ব্যাংক, তারাও কিন্তু এটা মনে প্রাণে চায় না 6-9 এইভাবে বেঁধে দেওয়া হোক। কিন্তু বাংলাদেশ ব্যাংক বাধ্য হলো কেন? আমি তো প্রথমেই বললাম কারা চালায়, পলিসি কারা তৈরি করে। এই যে নিজে তো বললাম এটা কিন্তু ব্যবসায়ীদের প্রেশারে কিন্তু এটা করা হয়েছে, কারণ তারা বুঝিয়েছে সরকারকে যা সুদের হার বেশি হওয়ার কারণে আমরা বিনিয়োগ করতে পারি না। তুরস্কের উদাহরণটা আমি একটু আগে দেখালাম যে এরদোয়ান সরকারকে বোঝানো হয়েছিল যে সুদের হার কমিয়ে দিলে ইনভেস্টমেন্ট বাড়বে এবং এতে করে ইনফ্লেশন কমবে, যে সাপ্লাই সাইডটা টেক কেয়ার হবে। কিন্তু ঠিক উল্টা ঘটনা ঘটেছে। সুতরাং ওইটা ছিল, ওই সময়টা ছিল আসলে ব্যবসায়ীদের চাপে করা হয়েছে। পরে অবশ্য সেই ভুল থেকে আমরা বেরিয়ে এসেছি, সেই রেজিম থেকে বেরিয়ে এসেছি। এখন আমরা জানি না এটা সামনে যে এই শুধু এটি দিয়ে যে হবে তা নয়, এখানে আরেকটি বিষয় কিন্তু আমি এখানে একটা জিনিস যুক্ত করি, যে সেম ব্যবসায়ীরা যারা একদিন ওইটাকে ওই লাইনে গিয়েছিল, তারাই গত পরশুদিন এসে বলছে যখনই ব্যাংকের সুদের হার 14-র কাছাকাছি চলে যাচ্ছে তখনই ওনারা বলা শুরু করেছেন যে আমাদের পক্ষে আর ব্যবসা করা সম্ভব হবে না। তাহলে কি করতে হবে দেখেন, আর একটা নতুন প্রস্তাব ওনারা নিয়ে এসছে। ওনারা বলছেন যে আমাদের যে লোনটা ছিল এই সুদের হার বেড়ে যাবার কারণে যে বাড়তি সুদ দিতে হচ্ছে সেইটাকে একটু লং টার্মে নিয়ে যান। তার মানে ওই টাকাটা, যে ধরেন 200 কোটি টাকা নতুন বাড়তি সুদ দিতে হচ্ছে, সেটা এইভাবে স্কেডিউল না করে একটা লং টার্ম আমাদের একটা লোনের ভিতরে নিয়ে যান। সেন্ট্রাল ব্যাংক বোধহয় মেনে নিয়েছে নীতিগতভাবে। তবু মন্দের ভালো যে তারা বলে না যে আমরা দিব না, বলে যে বাতিল করে দাও, কি বলে, তবু মন্দের ভালো তারা এই আবদার করে নাই যে আমাদেরকে এটা ইনফ্লেশন। আরেকটি জিনিস কিন্তু এখানে আমাদের মনে হয় এটা নজর রাখা উচিত। এই যে ডলারের মূল্য, মানে টাকার মূল্যমান কমা, তার মানে ডলার 80-88 থেকে 110, এখন 117 হলো, এতে করে কিন্তু আরেকটা ইনফ্লেশন হয়েছে দেশে। কারণ টাকায় ভ্যালু কিন্তু আর যে আগে 100 টাকায় যদি $1 100 টাকা পাচ্ছে, তখন 120 টাকা পাচ্ছে। তার মানে রেমিটেন্স যারা পাচ্ছে তাদের হাতে কিন্তু অর্থের প্রবাহ বেড়েছে। এট দ্য সেম টাইম এক্সপোর্টাররা যারা আগে এক্সপোর্ট করে যা পেত, এখন তার সাথে 20-30% বেশি পাচ্ছে। এইখানেও কিন্তু ইনফ্লেশন একটা নতুন মাত্রা কিংবা ইনফ্লেশন একটি কারণ এখানে যোগ হয়, এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। কিন্তু এইখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, কস্ট ইনফ্লেশনের ক্ষেত্রে আমাদের ফারুক ভাই যেটা আগে বলছিলেন, আমাদের জ্বালানি আমদানি, এইটা আমাদেরকে বিবেচনা রাখতে হবে। জ্বালানি আমরা যে পরিমাণে আমদানি করি সেটা টোটাল আমদানির, দিস ইজ দ্য সিঙ্গেল লার্জেস্ট কম্পোনেন্ট। 14% আমরা টোটাল আমদানি 14%ই করতে হয় আমাদের তেল গ্যাস থেকে শুরু করে এই জিনিসগুলো। এখন এইটা হয়ে গেছে একটা সমস্যা। দেখেন, আপনি যখনই ডলারের দাম 117 করে দিলেন, তখন আপনার বাংলা টাকায় সবচেয়ে বেশি টাকা এখন আপনার খরচ করতে হবে আপনার এই ইম্পোর্টের জন্য। এর একটা ইফেক্ট পড়বে হলো আপনার বিদ্যুৎ জ্বালানির দামে, এবং সরকার ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, আইএমএফকে বলেন আর অন্য কাউকে বলেন, সিদ্ধান্ত নিয়েছে যে তারা বছরে 3 বার করে বাড়াবে। একবার করে বাড়ানো মানে ধাপে ধাপে এটা ইনফ্লেশনে পজিটিভলি কন্ট্রিবিউট করবে। এইটা একটা অ্যালার্মিং জায়গা। যদিও সেন্ট্রাল ব্যাংক বলছে আগামী ডিসেম্বরের মধ্যে ইনফ্লেশন সে কন্ট্রোলে নিয়ে আসবে, আই ডু নট সি এনি সাইন অফ হোপ
অ্যাটলিস্ট এই জায়গায়। না, এটা যদি মনিটরি পরিস্থিতি হয়তো তাহলে হয়তো বলা ছিল, কিন্তু যেখানে কস্ট পুশ ইনফ্লেশন বার কথা বলছি আমরা এখানে এটা বারবার, সেখানে এটা খুব বেশি কাজে আসবে তা এটা কিন্তু হয়তো ঠিক না। ফারুক ভাই, আমরা আরো শুনবো। আমরা একজন দর্শক আছে, ফোনটা নিয়ে একটা বিরতিতে যাব। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাই বলুন। কসু বলছিলাম, আমার দুজন অতিথির কাছে দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, একজন অতিথি বলার চেষ্টা করছিলেন যে সিন্ডিকেট, আমি ওনার কাছে প্রশ্ন রাখতে চাই, সিন্ডিকেট কি সরকারের চেয়ে এতটাই শক্তিশালী, তাদেরকে নিয়ন্ত্রণ করা যায় না? কি কি কারণে নিয়ন্ত্রণ করা যায় না? দ্বিতীয় প্রশ্ন হলো ভোক্তা অধিকার, মাঝে মাঝে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে মনিটরিং করে, কিন্তু ভোক্তা অধিকারের যে কাঙ্ক্ষিত ফলাফল, সেই ফলাফলটা ভোক্তারা পায় না। কেন পায় না, বিষয়টিকে কিভাবে দেখছেন? জি ধন্যবাদ। আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এসছি আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম নিটল ডেটা নিউজ আর এক্সট্রা অনুষ্ঠানে। আমরা গতকাল সিপিটি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন কিছু কথা বলেছেন আসলে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা নিয়ে। আমরা একটু দেখে আসতে চাই। ব্যাংক কাজ করার জন্য কিন্তু বাংলাদেশ ব্যাংক অ্যামেন্ডমেন্ট বিল আছে 2003 সালে, যেখানে তাকে স্বাধীনভাবে কাজ করার অধিকার দেওয়া হয়েছে, কিন্তু সেটা তারা এক্সারসাইজ করতে পারছে না। কারণ এই ব্যাংকিং খাতটা প্রসার যে ঘটেছে, ব্যাংকের যে শাখা প্রশাখা হয়েছে, ব্যাংকের নতুন নতুন ব্যাংক হয়েছে, সেখানে আপনি যদি দেখেন ব্যাংকগুলো কারা পেয়েছে এবং আজকে যে 61টি ব্যাংক, সেটা কি বাংলাদেশের অর্থনীতির জন্য এতগুলি ব্যাংকের প্রয়োজন আছে? আমরা শুনতে পেয়েছি যে ব্যাংকগুলো আসলে অনেকগুলোই তাদের রাজনৈতিক একটা প্রভাবের কারণেই অনেকগুলো লাইসেন্স পেয়েছে। এখানে অর্থনৈতিক যুক্তিযুক্ততা, ফিজিবিলিটি, সেগুলোর ধার ধারেননি তারা। এই যে 61টি ব্যাংক, তার মধ্যে কয়টি স্বাস্থ্য ভালো? বলা হচ্ছে 40টির মতো, আসলে তো তা না। আপনি যদি পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করেন তাহলে কিন্তু 10টির মতো ব্যাংকের বাইরে বাকিগুলো স্বাস্থ্য তেমন ভালো নয়। এবং এখানে তো শুধুমাত্র এই যে কয়েকটি ক্যামেল যেটাকে বলে, অর্থাৎ মূলধন পর্যাপ্ত আছে কিনা, তারল্য পর্যাপ্ত আছে কিনা, ব্যাংকের যে আয় হচ্ছে সেটা কিনা, ব্যবস্থাপনা, এইগুলোর বাইরে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা আমি শুরুতে বলেছি, যে খেলাপি ঋণ। এবং এই খেলাপি ঋণটাও যেভাবে হিসাব করা হয়, সেখানেও আমরা দেখেছি যে নীতি কিভাবে পরিবর্তন হয়। সংজ্ঞাটাকেই আপনার বদলে দেওয়া হচ্ছে, যাতে কিনা এই ক্লাসিফাইড লোনের সংজ্ঞাটা বদলে খেলাপি ঋণের পরিমাণটা কম দেখানো যায়। সেটাও কারা করছেন? সেটা কিন্তু কেন্দ্রীয় ব্যাংক করছে না। ঋণগুলো একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কিনে নিবে এবং সেইটা অর্থটা আবার সরকারই দিবে। তো এই যে সরকার টাকাটা দিবে, এই টাকাটা কার টাকা? বিশেষ করে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোকে বছরের পর বছর রিক্যাপিটালাইজেশন করার জন্য অর্থ দেওয়া হয়েছে বেশ কয়েক বছর। এখন আমরা সেটা বাজেটের দলিলের মধ্যে দেখি না। অর্থায়ন করার যে প্রক্রিয়াটা, সেইটা বছরের পর বছর যেটা দেওয়া হয়েছে, সেইটা আসলে আমরা অন্য জায়গায় খাটিয়ে, অর্থাৎ স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, সামাজিক নিরাপত্তায় আমরা কিভাবে ব্যবহার করতে পারতাম। তো ওইটা কিন্তু কোনো কাজে দেয়নি। অন্যান্য দেশেও রিক্যাপিটালাইজেশন করা হয়, কিন্তু এটা একবার দুইবারের পরে কিন্তু এটাকে টেনে নেওয়া হয় না। জি, আমরা দেখছিলাম ডক্টর ফাহমিদা খাতুনের বক্তব্য। তিনি আসলে বাংলাদেশ ব্যাংক এবং মার্জার নিয়ে তিনি কথা বলছিলেন। যে আপনার কাছ থেকে আমরা শুনতে চাইবো যে আসলে বাংলাদেশ ব্যাংকের ভূমিকাটা নিয়ে তো সবসময় আমরা আলোচনা করি যে বাংলাদেশ ব্যাংক কী করতে পারতো, কী করেনি। সাম্প্রতিককালে তারা যে পদক্ষেপগুলো নিয়ে এলো, সেটা আসলে কতটুকু যুক্তিযুক্ত বলে আপনার মনে হয়? ব্যাংকিং সেক্টর সম্পর্কে এগুলো আমরা জানি। ফাহমিদা আপার প্রথম আলোচনাটা একটু খেয়াল করেন। উনি বলছেন যে আমাদের এই ইকোনমিতে কতগুলো ব্যাংক চলতে পারে, এটিকে 61টা নাকি তার থেকে কম না বেশি। এই আমি শুধু একটা জিনিস স্মরণ, এবং উনি রাইটলি বলেছেন যে এটা একটা রাজনৈতিক প্রক্রিয়ার ফসল। খেয়াল আছে হয়তো আপনাদের, মোহিত সাহেব যখন ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, উনি নিজেই বলেছিলেন, সেন্ট্রাল ব্যাংক বলছে, সমস্ত ইকোনমিস্টরা বলছে আর নতুন ব্যাংকের দরকার নেই। উনি নিজেও কয়েকবার বলেছেন যে আর দরকার নেই, কিন্তু সবশেষে যখন এটা উপর থেকে মানে অনুমোদন পেল বা এক ধরনের গ্রিন সিগন্যাল এলো, তখন উনি বলতে বাধ্য হলেন
যেটা রাজনৈতিক ওনার ল্যাঙ্গুয়েজটা ছিল রাজনৈতিক সিদ্ধান্তের ফলে এটা নেওয়া হচ্ছে। তার মানে এক্সিস্টিং ফাইন্যান্স মিনিস্টার মনে করেন যে অর্থনীতিতে প্রয়োজন নেই, রাজনীতির কারণে আমরা ব্যাংককে অনুমোদন দিচ্ছি। এইটা একটা খুবই সিগনিফিক্যান্ট। এইটা নিয়ে আসলে প্রচুর গবেষণা হওয়ার দরকার ছিল যে এইভাবে একটা দেশ চলে কিভাবে। ফাহমিদা আপা যা বলছেন আজকের আমাদের ব্যাংকিং সেক্টরের দিকে তাকিয়ে, এটা অনিবার্য ছিল। কারণ রাজনৈতিক প্রক্রিয়ার ভিতরে যখন আপনি ফিনান্সিয়াল সেক্টরে ঢুকে পড়লেন, তখন আপনার মোটিভটা আসলে বিজনেসের না হয়ে অনেক বেশি অন্য কোনো কিছু হয়তো, এবং সেই ঘটনা ঘটেছে। এবং এখানে আজকে যে ঋণ খেলাপির কথা বলা হচ্ছে, ঋণ খেলাপি তো লক্ষণ, এটা হচ্ছে একটা লক্ষণ। কিসের লক্ষণ? মিসগভর্নেন্সের লক্ষণ। তার মানে আমার গভর্নেন্স সিস্টেম, আমার ব্যাংকিং খাতের যে গভর্নেন্স সেটা ভালো না, তার লক্ষণ হিসাবে ফুটে বেরোচ্ছে আমাদের ঋণ খেলাপি। এখন এই ঋণ খেলাপির জায়গায় যে কথাগুলো আরও বড় করে বলা দরকার, সেটা হচ্ছে ঋণ খেলাপি নানা কারণে হতে পারে। আপনার ব্যবসায় লস হতে পারে, না উত্থান পতনের ফলে ইকোনমি হতে পারে, ডিজাস্টার ঘটতে পারে, আপনার ব্যবসায় লস হতে পারে। কিন্তু বাংলাদেশের দিকে তাকিয়ে আপনি বলেন তো যে গত এক দশক ধরে যারা ঋণ খেলাপি হয়েছে তাদের সবার ব্যবসা কি লস হয়েছে? মনে হয় না। সবার ব্যবসা কি সংকটে পড়েছে? না। দেশের ভিতরে আহামরি এমন কোনো ঘটনা ঘটেনি কি বিরাট একটা ডিজাস্টার অমুক কিছু না, যার ফলে ব্যবসা লস হতে পারে। সেই কারণেই অনেকে অনুমান করে বলছেন যে এই ঋণ খেলাপি অনেকটাই, বা খেলাপি ঋণের একটা বড় অংশই হয়তো পাচার হয়ে গেছে। এই আলোচনাগুলো সামনে আসছে, এবং এইটা এখন হয়তো পাওয়া যাবে না, আরও পরে হয়তো কখনো বেরোবে। নানান গবেষণার ভিতর দিয়ে কী পরিমাণে এই খেলাপি ঋণের নামে আমরা কি পরিমাণে টাকা বিদেশে পাচার করেছি। বিদেশে পাচার করার আরও অনেক পথ আছে, এইটা একটা সোর্স যেটা আমরা এখান থেকে যাই। আমি এখানে বেশ কয়েকবার বলার চেষ্টা করেছি, আমাদের হুন্ডি এগুলো আমাদের যা টাকা পাচার হয় তার 80%ই পাচার হয় মিস ইনভয়েসিংয়ের ভিতর দিয়ে, ওভার ইনভয়েসিং অর আন্ডার ইনভয়েসিং, এইটার ভিতর দিয়ে যায়। কিন্তু বাকি যে 20%, সেই 20%ই আমাদের কার্ড মার্কেট বা যদি বলেন যে ডলারের হুন্ডি মার্কেটটাকে চাঙা রাখে সবসময়। কেননা যে টাকা এখান থেকে পাঠিয়ে দিবে, অস্ট্রেলিয়াতে চলে যাবে বা অন্য কোনো দেশে চলে যাবে, তার মানে এখান থেকে সে বাংলা টাকাটা দিচ্ছে। তার মানে এখান থেকে ডলার কেনার চাহিদাটা সবসময় এখানে থাকছে টাকা পাচারের। স্বাভাবিকভাবেই আমার হুন্ডির মার্কেটটাও খুব হাই থাকছে। এটা বিরাট সংকট, যে কারণে আমরা অনেক সময়, আমি গত বছর থেকেই বলছিলাম যে আমাদের অফিসিয়াল ডলার রেটের সাথে হুন্ডি মার্কেটের রেটের ডিফারেন্সটা আপনার বুঝতে চেষ্টা করতে হবে সবসময়। কেন এটা এত বেশি? কারণ এখান থেকে টাকা পাচার হওয়ার প্রবণতা বা টাকা পাচার হওয়ার কোট অ্যান্ড কোট চাহিদাটা এত বেশি, যেটা সবসময় ডলারের রেটটাকে হাই করে রেখে দেয়। এই প্রবলেমটা অ্যাড্রেস করার মতো অবস্থাটা সেন্ট্রাল ব্যাংক কীভাবে করছিল, যে আমি বারবার ডলারের দাম বাড়িয়ে দিই এবং নানান ধরনের প্রণোদনা দিই, আমাদের রেমিটেন্স যারা পাঠায়, এইটা তাও এখনও বলে যে 50%-এর বেশি আমরা হয়তো পাই না রেমিটেন্স। দিস ইজ দ্য সিচুয়েশন। আমি ফিরে আসি ওই আলোচনাটায়, যে ফাহমিদা আপা যে কথাগুলো বলার চেষ্টা করেছেন, এটাই হচ্ছে বাস্তবতা। আমাদের ইকোনমির আর একটা জায়গা যেখানে কমপ্লিট মিসগভর্নেন্স বা ম্যাল গভর্নেন্স আমাদের ফিনান্সিয়াল সেক্টরে, এই জায়গাটাতে এইটা ট্যাকেল করা খুব কঠিন। কেননা যারাই এটা করবে, তাকিয়ে দেখেন ওই যে সিন্ডিকেটের যে আলাপটা তুলছিলাম, সেখানে দেখবেন যে এখানেও খুব কাছের লোকজন, বর্তমান সরকারের কাছের লোকজন যারা এগুলোর সাথে নানানভাবে যুক্ত, আমরা এটা দেখেছি। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছিলেন বোধহয় আগেই এই সিন্ডিকেটের প্রশ্ন। আমি এই প্রশ্নটার একটু উত্তর দিয়ে যাই। ওনার বক্তব্য হচ্ছে সরকার সিন্ডিকেট কি এতই শক্তিশালী যে সরকার? এর সাদামাটা কোনো উত্তর নেই, কিন্তু কয়েকটা উদাহরণ দেওয়া যেতে পারে। উনিও হয়তো জানেন, আমাদের দেশে, আমার নিজের অনুমান হলো আমাদের সবচেয়ে শক্তিশালী সিন্ডিকেটটা হচ্ছে পরিবহন সেক্টরে। তাকিয়ে দেখেন, সরকার বহুবার সিদ্ধান্ত নিয়েছেন যে ফিটনেসবিহীন গাড়ি আমরা চালাবো না শহরে। কিছুদিন পরেই সেটা আবার উড্ড করতে হয়েছে। সাধারণ মানুষ সবসময় দেখে কোনো একটা রুটে যদি দুটো বিআরটিসির বাস দেওয়া হয়, দেখবেন যে সেখানে ধর্মঘট শুরু হয়ে যায়, প্রাইভেট সেক্টর ধর্মঘট শুরু করে। সবচেয়ে শক্তিশালী জায়গাটা এই, এবং সরকার পিছু হটে বেশিরভাগ ক্ষেত্রেই। তাহলে আমাদের বিভিন্ন সেক্টরে আমরা দেখব যে হ্যাঁ, পর্যবেক্ষণ বলে যে সিন্ডিকেট সরকার থেকে অনেক বেশি শক্তিশালী। একই কথা প্রযোজ্য হচ্ছে আমাদের নানান ধরনের পণ্য এবং সেবার মার্কেটে। সিন্ডিকেট অসম্ভব শক্তিশালী। চিনির বাজার হচ্ছে তার আর একটা উদাহরণ, যেটা গভর্নমেন্ট নিজেও স্বীকার করেছে। একটু সংক্ষেপ করুন, আমরা একটু ব্রেকে যাব আর কি। এইটাই হচ্ছে আমার বক্তব্য, যে হ্যাঁ, কোনো ক্ষেত্রে
সিন্ডিকেট সরকারের থেকে অনেক বেশি শক্তিশালী। জি ফারুক ভাই, ব্রেকের পরে আপনার কাছ থেকে শুনবো। প্রিয় দর্শক, আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম নিউট্রাল টাটা নিউজ আর এক্সট্রা অনুষ্ঠানে। ফারুক ভাই, আপনার কাছে যেতে চাই একদম শেষ দিকে আমরা, যে ডক্টর ফাহমিদা খাতুন যে কথাটি বললেন যে যে ব্যাংকগুলোর অবস্থা খুবই খারাপ, সেই ব্যাংকগুলোর ঋণ, মন্দ ঋণ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কিনে নেবে এবং সেই টাকাটা গভর্নমেন্ট দেবে। দেখেন, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে মন্দ ঋণ দেওয়ার কিংবা বিক্রি করার নজির সারা পৃথিবীতে আছে। আমাদের দেশে এটা হোক আমরা চাই, কিন্তু কথা হচ্ছে যে যে প্রক্রিয়াটি হবে সেটি আসবে পরে। কিন্তু প্রথম কথা হচ্ছে যে আমাকে তো আগে দেখতে হবে এই ব্যাংকগুলোর অবস্থা খারাপ হলো কাদের কারণে। যাদের কারণে খারাপ হচ্ছে আমরা কি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছি? যদি তাদের বিরুদ্ধে সত্যিকার শাস্তিমূলক দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা নেওয়া যেত, তাহলে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির যদি সরকার টাকা দিত আমরা মৃদু আপত্তি করতাম, কিন্তু আমরা প্রথমে মেনে বলতাম, নিতাম। না, এখানে দুষ্টের দমন হয়েছে, হ্যাঁ, সেই কাজটা হচ্ছে না। সুতরাং ফাহমিদার কথা একবারে ঠিক যে এই কার টাকা দেওয়া হচ্ছে, সরকারের ট্যাক্সের টাকাই তো। এই টাকা দিয়ে অতীতের লুটপাটকে কেন আমি লিগ্যালাইজ করবো, কিংবা অতীতের লুটপাটের ক্ষতি কেন আমি বহন করব? সুতরাং সেটা হচ্ছে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এটা ফাহমিদা যে কথাটি বলেছে ঠিকই বলেছে। তো এই যে মার্জার যেটা হচ্ছিল সেখানে তো একই অবস্থা, যে পরে যদিও এটা এই সিদ্ধান্ত কিছুটা সরে আসছে, কিন্তু এটা যে ভুল হচ্ছিল কিংবা এটার যে সামাজিক ন্যায় বিচারের প্রেক্ষিতেও কিন্তু এটা ঠিক হচ্ছিল না। যাদের কারণে ঘটেছে তাদের কিছু হবে না, অন্য কোনো ভালো ব্যাংকের ঘাড়ে একটা ব্যাংকে চাপিয়ে দেওয়া হবে। সুতরাং এটাও তো আসলে ওইভাবে যদি আমি জাস্টিসের কথা ভাবি সেটাও হচ্ছিল না। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে ব্যাংকিং খাতের মূল বিষয়টা হচ্ছে যে আমাদের ওভার ব্যাংক ইকোনমি। তো সত্যিকার অর্থে যে ফাহমিদা যেটা বলছে, গোটা 10 ব্যাংকের কথা যদি বলে, যে সুশাসিত ব্যাংক যেগুলোকে বলে, সবগুলো ব্যাংকের অবস্থা তো একই রকম না। ভালো স্বাস্থ্যের ব্যাংক, খুবই ভালো স্বাস্থ্যের ব্যাংক যেগুলো সুশাসিত, ক্যাপিটাল বেস স্ট্রং, এনপিএল সত্যিকার অর্থে কম, যেটা কাগজে কলমে না, সত্যিকার অর্থে এনপিএল কম, এরকম কিছু ব্যাংক তো আছে। তো তারা কিভাবে চলছে? তারা যদি ঠিকভাবে চলতে পারে, বাকিরা পারবে না কেন? তার মানে এখানে গোড়ায় কিছু গলদ আছে, যেখানে আমরা গভর্নেন্সের কথা বলি, এটা খুবই বেশি রকমের ব্যবহৃত, কিন্তু এটা ছাড়া উপায়ও নেই। সুশাসন হচ্ছে সব কিছুর ভিত্তি। এটা ব্যাংক কেন, যেখানে প্রতিষ্ঠান, রাস্তাঘাট, সব জায়গায় সুশাসন হচ্ছে এটা সবচেয়ে বেশি প্রয়োজন। এই ব্যাপারটি করতে গেলে আপনার স্টেক হোল্ডারদের দিতে, আপনি সুশাসন একা পারবেন না, ম্যানেজমেন্ট একা সুশাসন কায়েম করতে পারবে না, বোর্ড একা সুশাসন কায়েম করতে পারবে না, আবার রেগুলেটরও একা সুশাসন কায়েম করতে পারবে না। এটা যে টিম ওয়ার্ক, সবার মধ্যে যদি এক ঐকমত্য থাকে যে সুশাসনই করতে চাই আমরা, রাজনৈতিক সদিচ্ছা এবং অথবা সদিচ্ছা, যে কোনো ধরনের সদিচ্ছা যদি থাকে স্টেক হোল্ডারদের সব পক্ষের সদিচ্ছা থাকলে এটা সম্ভব। তাহলে আমরা এখন যে এতগুলো আলাপ করছে, ব্যাংকের কথা, অর্থনীতির কথা, সবগুলো কিন্তু সমাধান সম্ভব এইভাবে, এটার মাধ্যমে। এটা শেষ কথা আমার মনে হয়। জি, আপনাদের দুজনকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটা আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।